আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ, আম্মা বা'দ। প্রিয় দর্শক, ধারাবাহিকভাবে একটি আলোচনার মধ্যে আমরা দেখছিলাম যে যৌথ পরিবার না একক পরিবার, আমরা কি জয়েন্ট ফ্যামিলিতে থাকবো নাকি নিজের একক পরিবার গঠন করব। তো এই টপিকের উপর আমরা মোট 4টি পয়েন্টে আলোচনা করেছি, মানে আলোচনা করছিলাম। এর মধ্যে প্রথম পয়েন্টে আমরা দেখেছি যে এই ক্ষেত্রে ইসলাম বা শরীয়তের নির্দেশনা কি। দ্বিতীয় পয়েন্টে আমরা দেখেছি যে যদি আমরা জয়েন্ট ফ্যামিলি থেকে বের হয়ে একক পরিবার গঠন করতে যাই, সেই ক্ষেত্রে আমরা সামাজিকভাবে কি কি চ্যালেঞ্জ বা কি কি বাস্তবতার আমাদের মুখোমুখি হতে হয়। আর তৃতীয় পয়েন্টে আমরা দেখেছি যে যদি জয়েন্ট ফ্যামিলি থেকে বের হয়ে আমরা একক পরিবার বা আমার নিউক্লিয়ার ফ্যামিলি যদি আমি গঠন করি, সেই ক্ষেত্রে একজন সন্তান হিসাবে পিতামাতার প্রতি আমার কি কি কর্তব্যগুলো আদায় করা দরকার, বা সোজা কথা এই ক্ষেত্রে আমার করণীয় কি কি হবে। তো আজকের এই ভিডিওর মধ্যে আমরা চতুর্থ পয়েন্টে আলোচনা করব, চতুর্থ পয়েন্ট নিয়ে আলোচনা করব। আর চতুর্থ পয়েন্টে আমরা দেখব যে যদি আমরা জয়েন্ট ফ্যামিলিতেই থাকি বা জয়েন্ট ফ্যামিলিতেই আমাদেরকে থাকতে হয়, তখন সেই ক্ষেত্রে আমাদের করণীয় কি কি হবে। যদি আর্থসামাজিক ও কালচারাল বাস্তবতার প্রেক্ষিতে আমাদেরকে জয়েন্ট ফ্যামিলিতেই থাকতে হয় বা যৌথ পরিবারের মধ্যেই আমরা আছি, এই জাতীয় যদি পরিস্থিতি হয়, তাহলে সর্বপ্রথম যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে তা হচ্ছে আমাদের এই যৌথ পরিবারটা যেন আন্তরিকতা ও ভালোবাসাপূর্ণ একটা পরিবেশের মধ্যে থাকে, সেই পরিবেশটা যেন বজায় থাকে, কোনোভাবে যেন দমবন্ধ কোনো পরিস্থিতির সৃষ্টি না হয়। এই ক্ষেত্রে আমাদের 5টা বিষয় করণীয় রয়েছে। সর্বপ্রথম করণীয় হচ্ছে যে যৌথ পরিবারের সকল সদস্যের প্রতি সমানভাবে খেয়াল রাখা এবং সকলের সাথে ইনসাফপূর্ণ আচরণ করা। এই ক্ষেত্রে যিনি এই যৌথ পরিবারের প্রধান কর্তা হবেন বা গৃহকর্তা যিনি হবেন অথবা যিনি গৃহকর্ত্রী থাকবেন, তার জন্য এই বিষয়টি তিনি এই বিষয়টি নিশ্চিত করতে হবে। এবং এই ক্ষেত্রে আরো একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, যিনি এই যৌথ পরিবারের মধ্যে নবীন সদস্য হিসাবে আসবেন, ওই নবীন সদস্যের প্রতি বিশেষভাবে খেয়াল রাখা যেন তিনি এই পরিবারের সাথে মানিয়ে নিতে পারেন, খুব সহজেই এই পরিবারের একজন সদস্য হয়ে যেতে পারেন। দ্বিতীয় করণীয় হচ্ছে যে অতিরিক্ত হস্তক্ষেপ না করা ছোটখাটো নানান বিষয়ের মধ্যে, যে এই কাজটা কেন করলে বা এই কাজটা কেন করলে না, এটা এইভাবে কেন করলে, ওইভাবে কেন করলে না, এই জাতীয় পরিস্থিতিগুলো এড়িয়ে যাওয়া, কারণ এই জাতীয় বিষয়গুলো পরিবারের মধ্যে অশান্তি তৈরি করে। তৃতীয় করণীয় হচ্ছে স্বায়ত্ত শাসনের সুযোগ দেওয়া। এর মানে কি? এর মানে হচ্ছে যে একটা যৌথ পরিবারের মধ্যে কিন্তু অনেকগুলো ছোট ছোট পরিবার থাকে। তো প্রতিটি পরিবারেরই সে পরিবারটা কিভাবে চলবে, সেই ক্ষেত্রে তারও ছোটখাটো কিছু বিষয় সিদ্ধান্ত নেওয়ার বিষয় থাকে। আবারও প্রত্যেকেরই নিজস্ব প্রতিটি পরিবারের নিজস্ব সন্তান আছে, সে সন্তানকে কিভাবে বড় করবে, কিভাবে লালন পালন করবে, এই ক্ষেত্রেও বাবা মার নিজস্ব ইচ্ছা আছে বা নিজস্ব পদ্ধতি আছে। তো এই ক্ষেত্রে যিনি প্রধান গৃহকর্তা বা গৃহকর্ত্রী হবেন, তাকে দেখতে হবে যেন প্রত্যেকে নিজের পরিবারের যে এই সমস্ত ছোটখাটো বিষয়গুলো আছে এবং তার সন্তান বড় করার ক্ষেত্রে যে তার যে ইচ্ছা আছে, সেই ক্ষেত্রে যেন সে তার স্বাধীনতা ভোগ করতে পারে, নিজের মতন করে নিজের সিদ্ধান্তগুলো নিতে পারে। এই ক্ষেত্রে যেন অন্য কারো ইচ্ছা বা অন্য কারো পদ্ধতি তার উপর জোর করে চাপিয়ে না দেওয়া হয়। চতুর্থ করণীয় বিষয় হচ্ছে গসিপ না করা, সোজা কথা গীবত আর চুগলখড়ি না করা। দেখুন, যখন আমরা একটি যৌথ পরিবারের মধ্যে থাকবো, তো এর মধ্যে তো অনেক সদস্য থাকবেন। তো কারো না কারো কোনো সমস্যা, কোনো দোষ গুণ, এগুলোর কথা আমাদের কানে আসবে। তো এই ক্ষেত্রে আমরা পিছনে পিছনে বসে তার গীবত করব না, আবার একজনের কথা আরেকজনের কাছে গিয়ে লাগাবো না, সোজা কথা চুগলখড়ি করব না। যদি কোনো কারণবশত কারো আচরণে কখনো আমার আমার মধ্যে সৃষ্টি হয়, কষ্ট হয়, তাহলে আমি এই বিষয়টা নিয়ে পিছনে পিছনে আলাপ না করে, গসিপ না করে, সরাসরি তার কাছে গিয়ে বলবো যে দেখুন, আপনার এই আচরণে আমি কষ্ট পেয়েছি, এবং নিজের কথাটা তার কাছে ব্যাখ্যা করে বলা। এইভাবে নিজেদের মধ্যকার যে সমস্যা আছে সেটাকে সমাধান করে নেওয়া। যদি আমরা এই প্র্যাকটিসটা করতে পারি, তাহলে আমাদের যৌথ ফ্যামিলির মধ্যে ভালোবাসাপূর্ণ এবং আন্তরিকতাপূর্ণ পরিবেশ বজায় থাকবে। পঞ্চম করণীয় হচ্ছে পরিবারের সকল সদস্যদেরকে নিয়ে যৌথভাবে উপভোগ্য সময় কাটানো। মাঝে মধ্যেই তাদেরকে নিয়ে কিছু সুন্দর সুন্দর স্মৃতি তৈরি করা, কোনো একটা অকেশনালি একটা আয়োজন করে একসাথে কিছু সময় কাটানো। তো এই কাজটা যদি আমরা করি,
তাহলে দেখা যাবে যে পরিবারের সকল সদস্যদের প্রতি আমাদের একটা বন্ডিং তৈরি হবে এবং এর মাধ্যমে আমাদের এই যৌথ পরিবারের মধ্যে হৃদ্যতাপূর্ণ, ভালোবাসাপূর্ণ পরিবেশও বজায় থাকবে ইনশাআল্লাহ। সর্বোপরি দোয়ার কোনো বিকল্প নেই, দোয়া করতে হবে। দোয়ার মাধ্যমে আল্লাহ পাক কঠিন থেকে কঠিন পরিস্থিতি, কঠিন সমস্যার আল্লাহ পাক সুন্দর এবং সহজ সমাধান করে দেন। আরও একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে যে যদি পরিবারের যিনি প্রধান গৃহকর্তা বা গৃহকর্ত্রী আছেন তিনি যদি সকলের প্রতি ইনসাফপূর্ণ এবং ভারসাম্যপূর্ণ আচরণ করেন তাহলে তার প্রতি আমাদের আনুগত্য প্রকাশ করতে হবে, তার প্রতি আমাদের আনুগত্য বজায় রাখতে হবে। ছোটোখাটো যে কোনো বিষয়ে যদি আমাদের কোনো মতপার্থক্য থাকে তবে এই ক্ষেত্রে আমাদের প্রধান মুরব্বীর সিদ্ধান্তকে শ্রদ্ধা দিতে হবে। এই মানসিকতা আমাদেরকে আমাদের মধ্যে ধারণ করতে হবে। যদি আমরা এইভাবে থাকি বা এই মানসিকতা আমরা ধারণ করি তাহলে দেখা যাবে এই যৌথ পরিবারের মধ্যেও সুন্দর, ভালোবাসাপূর্ণ এবং আন্তরিকতাপূর্ণ পরিবেশ বজায় থাকবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজ এইটুকুই। আগামীতে আবার দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।